আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্প শাকুন শাস্ত্র, লিখেছেন কুমার মিত্র। এই গল্প যখনকার, আমরা তখন ছেলে মানুষ, প্রায় 40 বছর আগেকার কথা। সেই সময় আমাদের গ্রামে অদ্ভুত একটা ঘটনা ঘটে। তখন যারা ছেলে মানুষ ছিল এবং এখন প্রায় প্রৌঢ়, তাদের অনেকেরই সে ঘটনার কথা এখনও স্মরণে আছে। মতিউর রহমান আর তার ছেলে শামসুর, শেখ সোলেমান, এদের কথা আমিও ভুলিনি। শামসুর তো আমার সহপাঠীই ছিল, একই ক্লাসে দুজনে পড়তাম। প্রথমে হোসেনিয়া কাদেরিয়া প্রাইমারি স্কুলে, তারপর কল্যাণপুর হাই স্কুলে। আমাদের গ্রামের নাম আমতলী, শান্ত সুন্দর গ্রাম। আধা আধি হিন্দু মুসলমানের বাস, কিন্তু কোনো রকম বাদ বিসম্বাদ ছিল না। দিব্যি মিলেমিশে সবাই বাস করত। লোকসংখ্যা 1000-5 মতো, বেশিরভাগই চাষি মজুর। তবে কিছু লোক ছিল যারা ছোটোখাটো ব্যবসা করত কিংবা চাকরি বাকরি করত। গাঁয়ে কোনো উত্তেজনা ছিল না। রাজনীতির ঝুটঝামেলা তখনও গাঁ দিগরে আসর জাঁকিয়ে বসেনি। সবাই যে যার নিজের কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু একটা খবরে সারা গ্রাম একদিন চঞ্চল হয়ে উঠল। পীর মোল্লা কালী, এই নিয়ে আমতলী, লোকে বলতো। সেই গ্রাম ডাকাতের গ্রাম নামে চিহ্নিত হয়ে গেল। খবর শোনা গেল মোল্লাপাড়ার সোলেমান শেষ কোথায় যেন ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে। সেই সঙ্গে তার কয়েকজন শাগরেদ, সঙ্গীদের দুজন আবার বারোই পাড়ার লোক। সকলেই আমতলীর মানুষ। সোলেমান শেখকে আগে থেকেই চিনতাম। প্রকাণ্ড চেহারা, লম্বায় প্রায় 6 ফুট, হাড়ে মাসে জড়ানো শক্তপোক্ত শরীর। দুমনি ধানের বোঝা এক ঝাঁকুনিতে মাথায় তুলে নিতে পারত। ইয়াকুব মল্লিকের খটির গোলদারি দোকানে মাল তোলার কাজ করত, আবার কখনো নৌকোর গুণ টানত। আমতলী থেকে নতুন হাট পর্যন্ত 5 মাইল রাস্তা। মল্লিক সাহেবের মাল বোঝায় প্রকাণ্ড নৌকোটাকে একাই সোলেমান মিয়া গাইঘাটার খাল বেয়ে গুণ টেনে নিয়ে এসেছে। এ তো অনেকেই দেখেছে। ওর পাকানো পাকানো পেশিওয়ালা ঘামঝরা বাদামি শরীরটার দিকে আমরা ছোটরা অবাক হয়ে চেয়ে থাকতাম। লোকটার অন্য গুণও ছিল। দুর্দান্ত লাঠি খেলতে পারত। আমাদের পাড়ার চৈতি গাজনে যে লাঠির কেরামতি দেখিয়েছিল সে, তা চোখ মেলে দেখার মতোই। সে লোকটা ডাকাত হয়ে গেল, সত্যি অবিশ্বাস্য। ও ভিন গায়ে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছিল। এ খবরে কোথাও ভুল ছিল না, কেননা ওর 2 বছরের জেল হয়ে গিয়েছিল। কার কখন যে কি মতিগতি হয় বলা শক্ত। জেল থেকে বেরোবার পর মানুষটা কেমন বদলে গেল। কোনো কিছুর পরোয়া করে না, কাউকে তোয়াক্কা করে না, যা খুশি করে বেড়ায়। একে ধরে মারে, ওকে ধরে পেটায়, এর মুরগি ধরে নিয়ে এসে খায়, তো ওর পাঁঠা কেড়ে নিয়ে এসে বন্ধু বান্ধব মিলে ভোজ লাগায়। কিছু বলতে গেলে বলে, আমার যা কাজ তাতে গায়ে হিম্মত থাকা দরকার, পারলে আটকাক না মানুষ। কেউ হয়তো সাহস করে বলে, হিম্মত দরকার তো কিনে খাও। সোলেমান হাসে, কিনেই যদি খাবো তো জেল খাটতে গেলাম কেন। এরপর আর কথা নেই। সোলেমান মিয়াকে আটকাতে যাবার সাহসী বা কার আছে? পারলে হাতে মাথা কাটে লোকটা। কার ঘাড়ে কটা মাথা আছে? মোট কথা, দিনে দিনে লোকটার অত্যাচার বেড়ে চলে। প্রতিবাদ করবার সাহস হয় না কারো। এদিকে সোলেমান মিয়ার সাহসটা আরও বাড়িয়ে দিলেন জোদ্দার রাঘব চৌধুরী। তখন অবশ্যই জমিদারি যুগ আর নেই। চৌধুরীরা 4 পুরুষ ধরে দোর্দণ্ড প্রতাপে রাজত্ব চালিয়ে একেবারে শেষ দশায় এসে দাঁড়িয়েছিল। ওরই মধ্যে দুয়ানি শরিকের শেষ বংশধর রাঘব চৌধুরী নিজের এলেমে প্রচুর জোত জমি করেছিলেন। জমিদার নয়, তবে জোতদার বটে। লেঠের লেট দল পুষতেন। রাঘব চৌধুরী একদিন সোলেমান মিয়াকে ডেকে বললেন, তোমার লাঠিবাজি আমি দেখেছি রাজবেড়ের রথের মেলায়। রাজবেড়ে তো আমাদেরই গ্রাম, রথের মেলাও চৌধুরীদের। মানে আমারই পূর্বপুরুষরা রথের মেলা চালু করেছিলেন। আমাদের বংশের সবারই শেষ অবস্থা, শুধু আমিই টিম টিম করে জ্বলছি। নানা হ্যাপায় আছি হে।
চারদিকে শত্রু, আবার জ্ঞাতি শত্রু হচ্ছে সেরা শত্রু। আমার লেঠেলের দল আছে তো জানোই, তাতে তোমাকে পেলে বড় ভালো হয়। জোর বাড়ে, আসবে? তোমাকে লেঠেলদের মাতব্বর করে দেব, কারো আন্ডারে কাজ করতে হবে না। শোনা কথা, সোলেমান নাকি মস্ত একটা সেলাম বাজিয়ে বলেছিল, চৌধুরী মশায়ের দয়ার শরীর, আমি লেঠেল নয়, ডাকাত, তবে আমার দরকার পড়লে হুজুরের দরবারে আসব বই কি। সোলেমানের কথার মধ্যে শ্লেষ ছিল, রাঘব চৌধুরী সেটা বোধহয় ধরতে পারেননি। তবে কিছুদিনের মধ্যেই তার বাড়িতে ডাকাত পড়ে। বিস্তর সোনাদানা টাকা কড়ি গায়েব হয়ে যায়। শোনা যায় এ ডাকাতিও সোলেমানেরই কর্ম। তা হোক বা না হোক, এরপর সোলেমান শেখের খাতির আরও বেড়ে গেল। সেই সঙ্গে বাড়ল ওর অত্যাচারও। যে লোক জোদ্দারকে গ্রাহ্য করে না, সে আর 5টা লোককে গ্রাহ্যের মধ্যে আনতে যাবে কেন? এমন অবস্থা হলো যে গায়ের রাস্তায় কারো সঙ্গে দেখা হয়ে গেলে সে রাস্তার একপাশে সরে দাঁড়ায়। সোলেমান চলে গেলে দম চেপে থাকা অবস্থা কাটিয়ে চলতে শুরু করে। একবার কে যেন পেছন থেকে ওকে টপকে এগিয়ে গিয়েছিল। তার সাহস দেখে রাগে লাল হয়ে সোলেমান তার মাথা থেকে তরমুজের ঝুড়িটা তুলে নিয়ে 10 হাত দূরে ছুঁড়ে দিয়েছিল। দাঁতে দাঁত ঘষে বলেছিল, সোলেমান শেখকে দেখেও দেখিস না, তোর এত বড় সাহস। এমনই মেজাজি ছিল লোকটা। কিন্তু বাচ্চারা তো অত শত বোঝে না বলে তাদের সাহসও বেশি। একদিন হয়েছে কি, বিকেলবেলা শামসুর স্কুল থেকে ফিরছে। উল্টো দিক থেকে সোলেমান শেখ কোথায় যেন যাচ্ছিল। গাঁয়ের লোক, তাই সোলেমানকে সে চিনত। অস্ফুটে সে বলে বসল, বেটা ডাকাত। নিচু গলায় বললেও কথাটা কানে গিয়েছিল সোলেমানের। ঘুরে দাঁড়িয়ে বলল, কি বললি? আমি ডাকাত? এই ছোড়া, শোন, তোর কলজে কটারে, বাড়াবাড়ি করলে উপড়ে নেব। শামসুর ছাত্র হিসেবে যেমন ভালো ছিল, তেমনি ছিল মনের সাহস। একটুও ভয় না পেয়ে বুক চিতিয়ে বলল, ডাকাতকে ডাকাত বলবো না তো কি বলবো? পীর পয়গম্বর বলবো। ব্যাস, আর যাই কোথায়। পরক্ষণেই শামসুরের হাত থেকে ছিটকে পড়ল বই খাতা। ওর চুলের মুঠি ধরে সপাটে গালে কটা চড় কষিয়ে সোলেমান বলল, বড্ড বেড়ে গেছিস না? তুই মতিউর রহমানের বেটা, তাই না? সেই জন্যই এত সাহস। শোন, তোর বাপকে গিয়ে বলবি, তোদের যে পাটকিলে রঙের বকরিটা আছে, গলায় পুতির মালা, ওটা আমি গিয়ে নিয়ে আসব। চমৎকার খ্যাঁট হবে। তোর বাপ তো শুনি অনেক রকম বুজরুকি জানে। আশ্চর্য কি সব ক্ষমতা আছে, পারলে যেন আটকাই। যা ভাগ, বাপকে গিয়ে সব বলবি কিন্তু। শামসুর কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গিয়ে সবই খুলে বলে আব্বাজানকে। সব শেষে বলে, লোকটা তোমাকে বুজরুক বলেছে বাপজান। মতিউর বুড়ো মুখে কিছু বলে না, ঘন ঘন দাড়ি চোমড়াই। তবে ওর চোখের দিকে তাকালে দেখা যেত সেখানে চিক্কুর ঝিলিক দিচ্ছে। এই মতিউর রহমান লোকটিকে নিয়ে আমতলী গ্রামে অনেক গল্প ছিল। লোকটি বেশ রহস্যময়। ছোকরা বয়সে লোকটি একবার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ফিরল প্রায় 15 বছর পরে। তখন ওর চেহারা ছাঁদ, হাবভাব সব বদলে গেছে। মুখে দাড়ির জঙ্গল, গলায় হিংলাজের মালা, পরনে ঢোলা জব্বা। উর্দু বলে গড়গড় করে। কেউ বলে ও আরব দেশে পালিয়ে গিয়েছিল, কেউ বলে ভারতেই ছিল, তবে বেদুইনদের পাল্লায় পড়ে নানা মুল্লুকে ঘুরে বেড়াচ্ছিল। কেউ বলে তান্ত্রিকের পাল্লায় পড়ে তন্ত্রবিদ্যা শিখে এসেছে। এইসব 7-17 গল্প ওকে নিয়ে। কি হিন্দু কি মুসলমান, সবাই তাকে রহমান চাচা বলতো। তা রহমান সাহেব লোক এমনিতে মন্দ ছিলেন না। এক টেরে বাড়ির বউ বাচ্চা নিয়ে একলাই থাকতো। কারো সঙ্গে তেমন মেলামেশা করতো না, কারো সাথে পাঁচেও থাকতো না। তবে দেখা হয়ে গেলে সবার সঙ্গেই কথাবার্তা বলতো। ওর ছেলের বন্ধুরা গেলে সত্যপীরের শিরনি খেতে দিত। শামসুরের সঙ্গে গিয়ে আমরা অমন কতবার খেয়ে এসেছি। কলা পাতায় শিরনি এগিয়ে দিয়ে বলতো, খাও বাবারা, শিরনিতে দোষ নেই, হিন্দুদের যেমন মহাপ্রসাদ এও তেমনি। আমরা খেতাম সানন্দে, বেশ স্বাদ। লোকটিকে আমাদের ভালো লাগতো, আবার একটু ভয়ও করত।
ওই যে বললাম, লোকটিকে নিয়ে সম্ভব অসম্ভব অনেক রকম গল্প ছিল, সেজন্যেই। লোকে বলতো রহমান চাচা শাকুন শাস্ত্র জানে। আমরা কথাটার মানে জানতাম না। পাড়ার বৃদ্ধ আচার্যি মশাইকে জিজ্ঞেস করেছিলাম, শাকুন শাস্ত্রটা কি দাদু? আচার্যি মশাই পণ্ডিত মানুষ, আগে স্কুলের হেড পণ্ডিত ছিলেন, আবার পুজো আচ্চাও করতেন। উনি বলেছিলেন, শাকুন শাস্ত্র হল পশু পক্ষীর রব দ্বারা মানুষের শুভাশুভ নির্ধারণের শাস্ত্র। এ শাস্ত্র যে জানে সে পাখি বা পশুর ভাষা বুঝতে পারে। তাই হয় নাকি আমাদের অবিশ্বাস কাটতে চাই না? তা তো জানি না বাছারা, তবে কথা শরীর সাগরের গল্পে একথা আছে। পূর্বকালে শাকুনিক বলে একরকম সম্প্রদায় ছিল, যারা শকুনের ভাষা বুঝত। শকুনের বুঝলে শেয়ালের ভাষাই বা বোঝা যাবে না কেন? বলছেন রহমান চাচা শকুন শেয়ালের ভাষা জানে আর সব জীবজন্তুর কথা বুঝতে পারে। সেটি বলতে পারবো না বাবারা, লোকে বলে। তোমরা যেমন শুনছ আমিও তেমনি শুনি। লোকে বলতো আরও কত কি, রহমান চাচা রাতের বেলা ঘুমোয় না, রাত বিরেতে শ্মশান মশান গোরস্থানে ঘুরে বেড়ায়, নদীর ধারের জঙ্গলে চাচা বসে আছে আর ওর চারপাশ ঘিরে বসে আছে একরাশ শেয়াল, খাটাস, রাত পাখি। চাচার হাত থেকে তারা মাংসের টুকরো তুলে নিয়ে খাচ্ছে আর চাচা শুধু বলছে, খা খা, আশ মিটিয়ে খা। এ দৃশ্য নাকি দেখেওছে কেউ কেউ। বলতে কি, রহমান চাচাকে নিয়ে আমাদের আমতলী গ্রামে গল্প আলোচনার শেষ ছিল না। এহেন লোককে ঘাঁটিয়েছে সোলেমান শেখ। এ কথা শুনে সবাই বলল, শেখ মিয়া কাজটা ভালো করলে না। পিঁপড়ের পাখনা গজালে কি হয় সেটা বেটা বোধহয় জানে না। জানলেই বা কি, সোলেমান শেখ কি কাউকে ডরাবার লোক? এক সন্ধেই এসে রহমান চাচার গোয়ালঘর থেকে পাটকিলে রঙের বকরিটা হিড়হিড় করে বের করে নিয়ে এলো। বলল, নিয়ে যাচ্ছি এটাকে, আটকাবে নাকি? মন্তর ঝেড়ে থামিয়ে দেবে? রহমান চাচার তখন কানই নেই শেখ মিয়ার দিকে। বাড়ির আশপাশের জঙ্গলে তখন প্রথম প্রহরের শেয়াল ডাকছিল। চাচা যেন নিজের মনেই বলতে লাগলো, তোদের খিদে পেয়েছে বলছিস, অনেককাল নরমাংস খাসনি, খাবি খাবি, শিগগির খাবি। তারপর সোলেমান মিয়ার দিকে চেয়ে বলল, শেয়ালগুলোর কি ইচ্ছে হয়েছে জানিস? বলছে মানুষের রক্ত মাংস খাবে। তোর গতরে অনেক রক্ত মাংস সোলেমান, ওদের দিয়েই তোকে খাওয়াবো, তোর রেহাই নেই। আমার যে ইজ্জতে ঘা দেয় আমি তার রেহাই দেই না। একজন কমজোরি বুড়োর আস্ফালন শুনে সোলেমানের মতো লোক যা করতে পারে সে তাই করল। খ্যাঁ খ্যাঁ করে হাসল আর সর্বক্ষণ সঙ্গে যে গাঁট ভরা মানুষ প্রমাণ লাঠিটা থাকে তাই দিয়ে মানুষটার পেটে খোঁচা মারল। সেই সঙ্গে বলল, বুঝ রুক বুড়ো কোথাকার, খালি কথার বাদশা। রহমান চাচার বোধহয় লেগেছিল। পেটে হাত বোলাতে বোলাতে বলল, এই লাঠির দাপট কোনো কাজেই লাগবে না মরণকালে, পরে বুঝবি আমার কথা। আর একচোট হেসে বকরিটাকে টানতে টানতে আর শীষ দিতে দিতে চলে গেল সোলেমান শেখ। গোটা গ্রাম এদিকে সিটিয়ে আছে, কি হয় ভাব। কিন্তু হবে আর কি, রহমান চাচা মরে গেল হঠাৎ। সোলেমান শেখ আর একবার হাসল তাতে, বলল, বুজরুকটা তো মরেই গেল, এবার বোধহয় আসমান থেকে, না দোজক থেকে আমাকে দেখে নেবে। এরপর ঠিক কি হয়েছিল আমরা জানি না, বড়দের মুখে শোনা কথা। একদিন গভীর রাতে খালের ধারের বাঁধ বরাবর বাড়ি ফিরছিল সোলেমান মিয়া। ওর সঙ্গে ছিল সাগরেদ মাহফুজ আলী। লাঠি ছাড়া সোলেমান শেখকে ভাবাই যায় না, বিশেষ করে রাতের দিকে। হাতে তেল পাকানো গেঁটে লাঠিটাও ছিল। ইয়াকুব মল্লিকের খুঁটি পেরিয়ে যেই খানিকটা এগিয়েছে তারা, অমনি একরাশ শেয়াল কাছে পিঠেই কোথায় সমস্বরে হুক্কা হুয়া করে উঠল। বাঁধের নিচে যেখানটায় রহমান চাচার বাড়ি, আওয়াজটা এলো সেদিক থেকেই। রাতে তো রোজ শিয়াল ডাকেই, এ আওয়াজ সেরকম নয়। মাহফুজ আলী পরে বলেছে, এরকম শেয়ালের ডাক আগে বা পরে সে কখনো শোনেনি। সে এক রক্ত হিম করা চিৎকার। এরপর কোত্থেকে যেন অগুন্তি শেয়াল দুর্দার আওয়াজ করে বন বাদার ভেঙে ছুটে এলো আর সোলেমানকে ঘিরে দাঁড়ালো। ফটফটে জ্যোৎস্নার রাত ছিল সেটা।
সেই আলোয় দেখা যাচ্ছিল ছোট ছোট জন্তুগুলো রাগে ফুলে উঠে দ্বিগুণ হয়ে উঠেছে। গায়ের রোঁয়াগুলো শরীরের ওপর সোজা দাঁড়িয়ে, জিভগুলো ঝুলে লক লক করছে, ঠোঁট উল্টে গিয়ে সদন্তগুলো ঝকঝক করছে ফিনিক ফোঁটা জ্যোৎস্নায়। আর কেউ কোথাও নেই, অথচ কোত্থেকে যেন ভেসে আসছে একটা রক্ত জমিয়ে দেওয়া আদেশ। খা খা, খেয়ে নে, বজ্জাত্রার রক্ত মাংস পেট পুরে খা। এ আওয়াজ কার বুঝতে বাকি থাকেনি মাহফুজ আলী আর সোলেমান শেখের। সোলেমান ডাকাত বাপের বেটার মতোই লড়েছিল, কিন্তু সে লড়াই মানুষের সঙ্গে হলে ফল হয়তো অন্যরকম হতো। কিন্তু ক্ষুধার্ত গোটা 50 জন্তুর সঙ্গে এঁটে উঠতে পারেনি সোলেমান। ওর লাঠির ঘায়ে 2টো শেয়াল ছিটকে পড়ে তো 10টা লাফিয়ে পড়ে কামড় বসায়। দরদরিয়ে রক্ত ঝরতে থাকে শরীর থেকে। ও যত আর্তনাদ করে ততই কোনো শূন্য থেকে ভেসে আসতে থাকে সেই আওয়াজ, খা খা, পেট পুরে খা। মাহফুজ আলী জ্ঞান হারিয়ে ফেলেছিল, তাই সেই ভয়ঙ্কর দৃশ্যের শেষটা দেখতে পায়নি সে। পরের দিন শুধু আমতলী কেন, আশপাশের কয়েকখানা গ্রামের লোক ভেঙে পড়েছিল বাঁধের ওপর। আন দশাশয় মানুষটাকে চেনার জো নেই। চোখ কান নাক আর বাকি শরীরের মাংস খুবলে খুবলে খেয়ে নিয়েছে। শুধু পড়ে আছে হাড়সার একটা বিকৃত লাশ। এ ঘটনা পরে অনেক দিন ধরে আলোচিত হয়েছে আমতলীতে। যে যার মতো ব্যাখ্যা করেছে, কিন্তু রহস্য উদ্ঘাটন করতে পারেনি। মাহফুজ আলী অবশ্য কসম খেয়ে বলেছে রহমান চাচা শেয়াল দিয়ে খাইয়ে দিয়েছে সোলেমান মিয়াকে। কিন্তু মাহফুজ নেশাখোর মানুষ, তার কথা কতদূর সত্যি? এরপর বহুকাল কেটে গেছে। শাকুন শাস্ত্র বলে সত্যি সত্যি কোনো শাস্ত্র আছে কি না, কিংবা মানুষ তাদের হুকুম মতো চালাতে পারে কি না, এ প্রশ্ন অনেক জ্ঞানী ব্যক্তিকেও করেও কোনো জবাব পায়নি। সোলেমান শেখের মৃত্যু আজও রহস্য জবনিকার আড়ালেই রয়ে গেছে। ধন্যবাদ।